নমস্কার। এ রাজ্যের কর্মচারীদের কাছে আজও স্মরণীয় এবং অবশ্যই শ্রদ্ধার আসনে যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে রাখা হয় তার নাম সুধীররঞ্জন মজুমদার। তিনি এখন নেই আমাদের মাঝে, কিন্তু তাকে এখনো স্মরণ করছেন এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা। অবশ্যই আমি বলবো, এই রাজ্যের যারা বর্তমান বিজেপির অতি ভক্ত কর্মচারী সংগঠন নেতৃত্ব আছেন, যারা বর্তমানে রাষ্ট্রবাদী বলে দাবি করেন, বর্তমানে যারা সংঘের অন্যতম লোক বলে দাবি করেন, তারাও সুধীররঞ্জন মজুমদারের মুখ্যমন্ত্রিত্বে এ রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা এবং যে সুযোগ পেয়েছে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণই শুধু করছে না, তুলনা টানে। কথিত আছে যে এই সময়ের মধ্যে রাজ্যের অধিকাংশ শিক্ষক কর্মচারীরা তাদের পেশাগত দাবি, তাদের অধিকার নিয়ে কথা বলেন। আমি কয়েকদিন ধরে আপনাদের প্রত্যেকের কাছে বলছিলাম যে রাজ্যের বিভিন্ন স্তরে মানুষের কথাগুলো আমরা এই অনুষ্ঠানে তুলে ধরি, আপনাদের কথাগুলো আমরা শুনি। আজও আমরা এই রাজ্যে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত অনিয়মিত ক্যাজুয়াল ডিআরডব্লিউ থেকে শুরু করে প্রত্যেকের কথা আমরা বলবো আপনাদের প্রত্যেকের কাছে। কিছু কিছু উদাহরণও দেওয়ার চেষ্টা করব। তবে শারীরিকভাবে কয়েকদিন ধরে খুব অসুস্থ, কথা বলা সেভাবে সম্ভব হচ্ছে না, কথা বলাও সেভাবে বারণ আছে। সেদিক থেকে আপনাদের কথা শুনবো। কয়েকটি বিষয় উত্থাপন করি শুরুতে। এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কেন সুধীররঞ্জন মজুমদারকে মনে রাখার বিষয় বা কেনই বা মনে রাখছেন, এ নিয়ে আমরা রাজ্যের শিক্ষক কর্মচারী সকল অংশের নেতৃত্বের কথা তো অবশ্যই শুনবো, আপনাদের কাছ থেকেও প্রতিক্রিয়া জানবো। আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং রাজ্যের বিশিষ্ট কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ, তাদের প্রতিক্রিয়া আমরা গ্রহণ করেছি, তাদের প্রতিক্রিয়া আমরা শুনবো। কিন্তু কথিত আছে চতুর্থ পে কমিশন প্রদান, যা ভারতবর্ষের অন্য রাজ্যের থেকেও বেশি পরিমাণে দেওয়া হয়েছিল, সুধীররঞ্জন মজুমদারকে মনে রাখার কয়েকটি কারণের মধ্যে অন্যতম। সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্য সরকারগুলো তার মুখ্যমন্ত্রীরা তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে দাবি করতেন ত্রিপুরার মতো বেতন কাঠামো চাই। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদার। বয়স্কদের অর্থাৎ যারা বামফ্রন্টের 10 বছরের শাসনে ওভার হয়ে গেছে বা হয়েছে, যাদের বয়স 37 বছর পেরিয়ে গেছিল, তাদেরকে চাকরি দিয়েছিলেন সুধীরবাবু। সুধীররঞ্জন মজুমদারের সময় সবচেয়ে বেশি ত্রিপুরার কম সময়ের মধ্যে রেকর্ড চাকরির ঘটনা রয়েছে বলে অনেকে দাবি করেন। সেই সময় যারা শিক্ষক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব রয়েছেন, দাবি করা হয়েছে 37,500 নিয়মিত বেতনক্রমে চাকরি নাকি ওই সময় দেওয়া হয়েছিল, এবং বাকি যে চুক্তিবদ্ধ ঠিক নয়, অস্থায়ীভাবে যে চাকরি প্রক্রিয়া সরকারি দপ্তরগুলোতে ছিল সেই সংখ্যা নাকি 60,000-এর উপরে। কেউ কেউ সমালোচনা করে বলতে পারেন তখন চাকরির অফার থাকতো, বিয়ের অনুষ্ঠানে দেওয়া হতো, কিন্তু একটি কথা অনেকে মানবেন, এ রাজ্যের ছেলে মেয়েদের তো দেওয়া হয়েছে, বহিরাজ্যের ছেলে মেয়েদের ডেকে এনে তো চাকরি দেওয়া হয়নি। অন্তত সুধীরবাবুরা এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দিয়েছেন, এবং যারা এই কথাগুলো এখন বলছেন বা যাদের সামনে বলছেন, তারা অনেকেই সুধীররঞ্জন মজুমদারের কল্যাণে এবং তৎকালীন কংগ্রেস সরকারের কল্যাণে চাকরি পেয়েছে বলে বর্তমান সরকারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে রাজনৈতিক পরিমণ্ডলে তারা ভূমিকা গ্রহণ করেছেন। এবং যারা ওই সময় রাজনৈতিক পরিমণ্ডলে সুবিধা নিয়েছেন, বর্তমানে রাজনৈতিক পরিমণ্ডলে ভূমিকা পালন করছেন, যাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে জোট আমলে চাকরি নিয়ে কেলেঙ্কারি হয়েছে বা অফার বিয়ের অনুষ্ঠানে দেওয়া হয়েছে, পকেটে রাখা হতো, রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, ডেকে এনে অফার দেওয়া হয়েছে ইত্যাদি নিয়ে যারা অস্বচ্ছতার প্রশ্ন তোলেন, অন্তত তাদের সামনে অনেকে আছেন যে সুধীররঞ্জন মজুমদারের আমলে চাকরিটা পেয়ে এখন অবসরপ্রাপ্ত কিংবা অবসরে গিয়ে এই রাজনৈতিক পরিমণ্ডলে তাদেরকে সঙ্গ দেন। বিষয়গুলো আরো একবার খুব পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে, যে সুধীররঞ্জন মজুমদারের চাকরির হিসাবের কথা অনেকেই বলেন। প্রতিশ্রুতি মতো 1988 সালে সরকার আসার পর ঋণ মেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু সুধীররঞ্জন মজুমদারের 4 বছরের সময় 37,000-এর বেশি সরকারি চাকরির তথ্য এখনো অনেকের কাছে জীবন্ত। কারা তাকে মানবেন বা মানবেন না তা হচ্ছে অন্যতম বিষয়। আবার 1991 সালে মুখ্যমন্ত্রীত্বের শেষ সময়ের দিকে সকলকে নিয়মিত করার রেকর্ড করেছিলেন তিনি। আজকের দিনে বিষয়টা খুব প্রাসঙ্গিক এই কারণে যে অনেকে বলছিলেন আজকে তাকে স্মরণ করার মধ্য দিয়ে, অনেকে তাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এ রাজ্যের কর্মচারীরা হয়তো অনেকে সাহস করে এসে সুধীররঞ্জন মজুমদারের ছবিতে একটি ফুল দেননি বা মালা দেননি। হয়তো অনেকে আছেন যারা আজ দিনে তৎকালীন সময়ে জাতীয়তাবাদী ছিলেন, বর্তমানে রাষ্ট্রবাদী হয়ে গেছেন, সুধীররঞ্জন মজুমদারদের কল্যাণে সরকারি চাকরি পেয়ে যারা নিজেদেরকে কনভার্ট করেছেন জাতীয়তাবাদী থেকে রাষ্ট্রবাদী, তারা মনে মনে আজ সুধীররঞ্জন মজুমদারকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা আজ কিছু কথা শুনি রাজ্যের
শিক্ষক কর্মচারীদের হয়ে যারা কথা বলেন তাদের কথা মধ্যে কয়েকটি বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, শুনুন। নমস্কার। উগ্রপন্থী সমস্যা ও রাজনৈতিক হত্যা দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়া পরিলক্ষিত হয়েছিল। বিরোধী হওয়ার ফলে তার সঙ্গে যুক্ত হয়েছিল কর্মচারী বিক্ষোভ। ফলশ্রুতিতে 1988 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার পরাস্ত হয় এবং ক্ষমতার মসনদে বসে কংগ্রেস টিউজেস জোট সরকার। কংগ্রেস টিউজেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার মহোদয়। তিনি মুখ্যমন্ত্রী হয়ে কর্মচারীদের বিক্ষোভ প্রশমনের চেষ্টা করেন এবং সেই বিক্ষোভ প্রশমনের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথমেই তৃতীয় যে পে কমিশন, যার রিপোর্ট সরকারের কাছে ছিল, সেই রিপোর্ট বাস্তবায়ন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তৃতীয় পে কমিশন যেটি, সেই তৃতীয় পে কমিশনটি দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে বসানো হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত বিপিন চক্রবর্তী মহোদয় এবং কমিশন কিন্তু তার রিপোর্ট বিধানসভা নির্বাচনের আগেই সরকারের কাছে দিয়ে দিয়েছিল। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বিপিন চক্রবর্তী মহোদয় রাজনৈতিক লাভালাভের কথা চিন্তা করে তিনি সেই রিপোর্ট কার্যকর করেননি। তিনি ভেবেছিলেন যে বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসবে এবং বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে সেই রিপোর্টকে কাটছট করে তিনি সেটাকে বাস্তবায়িত করবেন। কিন্তু বিধি বাম, বিধানসভা নির্বাচনে কিন্তু বামফ্রন্ট সরকার পরাস্ত হলো এবং ক্ষমতায় আসলো কংগ্রেস টিউজেস জোট সরকার। এবং জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার তিনি অত্যন্ত দরদি দৃষ্টিকোণ থেকে ওই যে কর্মচারীদের কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে তিনি একেবারে ট্রু বাস্তবায়িত করেছিলেন। মানে সেখানে কোনো কাটছাটের ব্যাপার ছিল না। এবং এই কর্মচারীরা তখন এই রিপোর্ট যেটা এবং রিপোর্ট বাস্তবায়নের ফলে কর্মচারী মহলে একটা খুশির হাওয়া বইতে শুরু করেছিল। কারণ ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাসের ফলে কোনো কর্মচারীর বেতন দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং কারো দ্বিগুণের বেশিও বেতন ভাতা পরিলক্ষিত হয়েছিল। এবং একটা কথা বলা যায় যে এই যে তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট, তার মধ্যে অনেকগুলো ইতিবাচক দিক ছিল। সেই রিপোর্টে ছিল যে সমস্ত কর্মচারীদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, বিশেষ করে শিক্ষকদের, তাদের জন্য পদোন্নতির সমতুল স্কেল অ্যাডভান্সমেন্টের ব্যবস্থা করতে হবে। তার জন্য ওই পে কমিশনের রিপোর্টে কিন্তু গ্রেডেড পে স্কেলের সংস্থান ছিল এবং এই তৃতীয় পে কমিশনের সুপারিশ হুবহু কার্যকর করার সুবাদেই রাজ্যের শিক্ষকরা গ্রেডেড পে স্কেলের অধিকারী হয়েছিলেন এবং শিক্ষক ছাড়াও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের পদোন্নতির সুযোগ ছিল অত্যন্ত সীমিত, তারাও গ্রেডেড পে স্কেলের তারা সুবিধা পেয়েছিলেন। সেই সঙ্গে যেদিন থেকে পে স্কেল কার্যকর হয়েছিল 1/86 ইংরেজি থেকে, কিন্তু তার যে আর্থিক সুবিধা, সে আর্থিক সুবিধাটা দেওয়া হয়েছিল 1/88 থেকে। সে 1/88তেই সেখানে 13% মহার্ঘ ভাতা যুক্ত করা হয়েছিল। এছাড়া আরেকটি জিনিস ছিল যে শিক্ষকদের ক্ষেত্রে তাদের একটা ট্রেন্ড স্কেল দেওয়া হয়েছিল এবং পে ফিক্সেশনের সঙ্গে এমন কতগুলো সুবিধা দেওয়া হয়েছিল যার ফলে কিন্তু রিভাইজড পেতে কর্মচারীদের বেতন ভাতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। যেমন ডিভিশনের আগেই কর্মচারীদের দেওয়া হয়েছিল মডিফাইড পে স্কেল, অর্থাৎ যে স্কেলে চাকরি করছে সেই স্কেলের উপর ভিত্তি করে কিন্তু পে রিভাইজ দিয়েছিল মডিফাইড স্কেলের উপর ভিত্তি করে। যেমন একটা উদাহরণ আমি দিই, যেমন যারা 560 স্কেলে চাকরি করতেন তাদের মডিফাইড স্কেল হলো 650-1595। ওই 650-1595 স্কেলের উপর ভিত্তি করে 1/82 থেকে যে ডেটে তিনি রিভাইজ পে দিবেন, রিভাইজ পে নেওয়ার অপশন ডেট ছিল তিনটি। একটা ছিল 1/86, একটা ছিল 86 ইনক্রিমেন্ট ডেট, আর একটা ছিল 87 ইনক্রিমেন্ট ডেট। যে ডেটে তিনি এই রিভাইজ পেতে যাবেন সেই ডেট পর্যন্ত ওই মডিফাইড স্কেলে পে ফিক্স আপ করা হতো। তার উপর ভিত্তি করে তারা
পে ডিভিশন হয়েছে এবং ডিভিশন করে রিভাইস পেতে প্রতি 15 বছর চাকরির জন্য একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হবে। অর্থাৎ যিনি 15 বছর বা তার একটু বেশি চাকরি করেছেন তাকে একটা ইনক্রিমেন্ট, যিনি 30 বছর চাকরি করেছেন তাকে দুটো ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে রিভাইস স্কেলে। এবং একই স্কেলে চাকরি করেছেন, পদোন্নতি পাননি, তার জন্য প্রতি 5 বছর অন্তর অন্তর একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেখানেও সর্বাধিক দুটো ইনক্রিমেন্ট। অর্থাৎ এক ব্যক্তি যদি 30 বছর চাকরি করে থাকেন তাহলে তিনি কিন্তু রিভিশনের পরে তিনি 4টে ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। সুতরাং রিভাইস স্কেলে 4টে ইনক্রিমেন্ট সহজ ব্যাপার নয়, বিশাল ব্যাপার। এর ফলেই কিন্তু দেখা গেছে যে কর্মচারীদের বেতন ভাতাটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল এবং এই বেতন ভাতার বৃদ্ধিটা ছিল যুগান্তকারী। তারপরে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে তখন একটা রব উঠেছিল যে আমরা কেন্দ্রীয় বেতন কম চাই না, আমরা ত্রিপুরার বেতন কম চাই। অর্থাৎ ত্রিপুরার বেতন কমটা এতটাই লোভনীয় ছিল যে অন্যান্য রাজ্যের কর্মচারীরাও ত্রিপুরার বেতন কমের দিকে তারা লক্ষ্য রাখছিল এবং ত্রিপুরার বেতন কম তারা দাবি করে আসছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পরবর্তী পর্যায়ে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার আসে, সেই বামফ্রন্ট সরকার কিন্তু এই তৃতীয় বেতন কমিশনের যে ইতিবাচক দিকগুলো, সেই ইতিবাচক দিকগুলো সবগুলো তারা কেড়ে নেয় চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে। শিক্ষকদের জন্য যে ট্রেন স্কেল দেওয়া হয়েছিল সেই ট্রেন স্কেল তারা তুলে দিল। ট্রেন স্কেল তুলে দিয়ে বলা হলো যে ট্রেনিং এর জন্য একটি ইনক্রিমেন্ট তাদেরকে বাড়তি দেওয়া হবে এবং গ্রেডেড পে স্কেলও তুলে দেওয়া হলো। গ্রেডেড পে স্কেল তুলে দিয়ে সেখানে চালু করলো ক্যাশ কথা চালু করলো। এরপর আসলো পে রিভিউ কমিটি। সেই পে রিভিউ কমিটি আরো মারাত্মক ব্যাপার। সেই পে রিভিউ কমিটি দেখা গেছে যে শিক্ষকদের জন্য যে ট্রেনিং এর জন্য যে ইনক্রিমেন্ট দেওয়া হতো সেই ইনক্রিমেন্টও তুলে দেওয়া হলো, তুলে দিয়ে সেখানে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হলো শিক্ষকদের আফটার কমপ্লিশন অফ ট্রেনিং। অর্থাৎ এক কথায় মানে তৃতীয় বেতন কমিশনের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো একদিকে চতুর্থ বেতন কমিশন, অপরদিকে 2008 সালে যে পে রিভিউ কমিটি গঠিত হয়েছিল সেই পে রিভিউ কমিটির মধ্যস্থতায় এই সব কিছুই কেটে নেওয়া হবে। কর্মচারীদের একটা বিরাট বঞ্চনার মুখোমুখি হতে হবে। এক কথায় তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট যেটা কার্যকরী হয়েছিল মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের আমলে, তারপর থেকে কর্মচারীদের কিন্তু শুধুমাত্র বঞ্চনাই হয়ে গেছে। পে রিভিউ কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে বঞ্চনা হয়েছে, পে এন্ড পেনশন ডিভিশন কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, এক্সপার্ট কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে। অর্থাৎ বঞ্চনার কোনো শেষ নেই। তাই আমরা বলতে পারি যে ত্রিপুরার ইতিহাসে একমাত্র সুধীর মজুমদারই ছিলেন একজন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রকৃত পক্ষে কর্মচারী দরদী এবং কর্মচারী দরদী বলেই কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন। এবং ব্যক্তি জীবনেও যিনি কর্মচারী ছিলেন তিনি একজন প্রধান শিক্ষক ছিলেন এবং সেই জন্য তিনি কর্মচারীদের কিন্তু সুবিধে অসুবিধে এগুলো তিনি বুঝতে পারতেন। কিন্তু আজকের যুগে আমরা সেটা বুঝতে পারছি এবং আজকে বিজেপি আমলে যেটা হচ্ছে সেটা একই রকম ব্যাপার হয়েছে। বিজেপি যখন ক্ষমতায় আসে তারা বলেছিল যে সপ্তম বেতন কমিশন তারা একেবারে হুবহু চালু করবে, কিন্তু সপ্তম বেতন কমিশন হুবহু চালু করা দূরের কথা, তারা এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় কর্মচারীদের আরো বঞ্চিত করলো। বেতন কমিশনের কাছাকাছি গেল না। শিক্ষকরা প্রায় 3 ধাপ নিচে বেতন কম পেল। যে বেতন কম তাদের পাওয়ার কথা ছিল সেই বেতন কম তারা পায়নি, বরং 3 ধাপ নিচে তারা বেতন কম পেয়েছে। আজকে আমরা প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের 17তম প্রয়াণ দিবসে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার অকৃত্রিম শ্রদ্ধা। কারণ ওনার মতো দরিদ্র মুখ্যমন্ত্রী ভবিষ্যতে আসবে কিনা সেটা একমাত্র বলবে ভাবিকাল, আর কেউ বলতে পারবে না। আমি প্রথমে ওনার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ওনার এই প্রয়াণে রাজ্যের আপামর জনগণ, একজন জনদরদী নেতা যাকে এই রাজ্যের মানুষ খুব সহজ সরল জীবনযাপন করতে বা ওনার যে জনগণের সঙ্গে যে সংযোগ সেটাকে মানুষ এখনো মনের মধ্যে রেখেই ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। যে বিষয়টা আজকে বারবার রাজ্যের কর্মচারী মহলের মধ্যে সবসময় এটা মানুষ তার যে পদক্ষেপগুলি নিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে আছে,
বিশেষ করে এই রাজ্যে এক সময় এখানে যে প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট সরকার, বিশেষ করে দ্বিতীয় বামফ্রন্ট সরকারের সময়কালে তৃতীয় পে কমিশনের এখানে প্রস্তাব সেটা গৃহীত হয় এবং সেই প্রস্তাব এটাকে পূর্ণাঙ্গ রূপদান করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের অনীহা থাকা সত্ত্বেও এটা দীর্ঘদিন চেপে থাকার দরুন এটা ইমপ্লিমেন্ট হয়নি। দেখা গেছে যে সুধীর মজুমদারের নেতৃত্বে যখন জোট সরকার গঠিত হয়, এই জোট সরকার তার তৃতীয় ক্যাবিনেটে রাজ্যের কর্মচারীদের তৃতীয় বেতন কমিশনের যে সিদ্ধান্ত, এটা হুবহু কমিশনের প্রস্তাব অনুযায়ী সেটাকে গ্রহণ করে কর্মচারীর স্বার্থে সেটা প্রদান করেন। শুধু তাই নয়, এই কর্মচারীদের স্বার্থে তৎকালীন ক্যাবিনেট দেখা গেছে যেটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে 1/1/1986 সন থেকে এটা বাস্তবায়ন হয় এবং 1/1/1988 থেকে তার অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলি প্রদান করা হয়, একটা ভালো পরিমাণ অর্থ এরিয়ার হিসাবে সমস্ত রাজ্যের কর্মচারীদেরকে সেটা প্রদান করা হয়। সেই সময়ে এটা দেশের যা অর্থনৈতিক অবস্থা, বিশ্বমন্দা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজ্যে এই ধরনের বেতন কাঠামো নিয়ে একটা গণ আন্দোলন কর্মচারীদের মধ্যে এটা অনুভূত হয়েছিল। বিভিন্ন রাজ্যে রাজ্যে ত্রিপুরার বেতন কাঠামোর ন্যায় বেতন প্রদানের জন্য দাবি দাওয়া পেশ হয়েছিল। ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা এই বেতন কাঠামোতে শুধু উপকৃতই নয়, এটা ভারতবর্ষের ইতিহাসে একটা দৃষ্টান্তস্বরূপ ঘটনা। তৎকালীন সময়ে আমাদের রাজ্যের তৎকালীন সময়ে সরকারি চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, নানা ধরনের রাস্তাঘাট, প্রয় প্রণালী, জল, বিদ্যুৎ সবকিছুর উন্নয়ন যেমন তৎকালীন এই কংগ্রেস জোট সরকার এটা একদিক থেকে যেমন সেটা করেছে, সাথে সাথে কর্মচারীর স্বার্থেও এই তৃতীয় বেতন কমিশনের বাস্তবায়ন করে সামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন কর্মচারীদের মাধ্যমে সোশ্যাল সেক্টরের টাকা প্রদানের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক যে সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দিয়ে তার উন্নয়নকেও সেখানে চালিয়ে দিচ্ছে। স্বল্প বাজেটের মধ্যে তৎকালীন সরকার এই অর্থ প্রদান করে যখন কর্মচারীদের মধ্যে একটা সন্তোষের বাতাবরণ তৈরি করেছে, উন্নয়নের কাজে কর্মচারীরা একটা বড় ভূমিকা বরাবর পালন করে আসছে। বর্তমানে আমাদের রাজ্যের বাজেট 27,000 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন যে সেন্ট্রাল স্পন্সর স্কিম তার মাধ্যমেও অর্থ আসে, তারপরেও দেখা যাচ্ছে কর্মচারীদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। কর্মচারীদের তাদের যে সপ্তম বেতন কমিশনের যে বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল এই সরকার, সেটা
সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। কর্মচারীদের মধ্যে ক্ষোভ থাকার দরুন এই সেন্ট্রালি স্পন্সর স্কিমগুলিও সঠিক বাস্তবায়ন রাজ্যের মানুষের উপকারে বা রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়নে সঠিকভাবে সেটা করা যাচ্ছে না। তো এই কর্মচারীদের সন্তুষ্টি একটা ছিল বড় দিক, সাথে সাথে অনেক চাকুরি এই সরকারের আমলে আমরা দেখেছি প্রায় 36,000-এর উপরে 5 বছরে তৎকালীন সুধীর মজুমদার নেতৃত্বাধীন সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে চাকরি প্রদান করেছে। পাশাপাশি যারা বিগত সরকারের আমলে যাদের বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই বয়স উত্তীর্ণ বেকারদেরও একটা বিরাট সংখ্যক প্রায় 4,000 সেদিন তাদেরকে সরকারি চাকরি প্রদান করা হয়েছিল, যা এটা এই ভারতবর্ষের ইতিহাসে একটা বিরলতম ঘটনা। এই সরকার ছিল উন্নয়নমুখী এবং তার যে প্রশাসন, এই প্রশাসন গণমুখী প্রশাসন হিসাবে এই রাজ্যে প্রতীয়মান হয়েছে। সুধীরবাবুর সময়কালে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একটা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। যারা উগ্রপন্থার জীবনযাপন করেছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিজয় রাঙ্খল, রাজীব গান্ধী এবং ত্রিপুরা সরকারের চুক্তি, এই চুক্তি শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করেছে। সাথে সাথে আমাদের রাজ্যে উন্নয়নের ক্ষেত্রেও স্বল্প বাজেটের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে রাজ্যের অগ্রগতি, বিভিন্ন জনমুখী প্রকল্প এবং আমাদের রাজ্যে বিভিন্ন যে শিল্প কারখানার তাদের এই রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্যে এই সরকার কাজ করে চলেছে। কিন্তু দুর্ভাগ্য আজকে এই সরকার যারা প্রতিশ্রুতি রেখেও এই প্রতিশ্রুতির পালন করা থাক দূরের কথা, এই রাজ্যে সুশাসনের নামে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করেছে, স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। তাই আমি এটা হলফ করে বলতে পারি, সুধীর মজুমদারের নেতৃত্বাধীন যে ক্যাবিনেট, এই ক্যাবিনেট 5 বছর, আজকে 32 বছর এই রাজ্যে কংগ্রেস বা কংগ্রেস নেতৃত্বাধীন কোন জোটের সরকার মানুষ পায়নি। কিন্তু 32 বছরে এই রাজ্যের মানুষ পিছিয়েছে, রাজ্যের মানুষের উন্নয়ন স্তব্ধ হয়েছে এবং তৎকালীন জোট সরকারের সমস্ত কাজকর্মগুলি নিয়ে আজকে মানুষের মধ্যে এটা আলোচনার একটা বিষয়বস্তু রূপে এটা সবসময় প্রতীয়মান হচ্ছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এখানে আমাদের সুধীর বাবুর কথা উঠেছে। সুধীর বাবুর কথা কর্মচারী মনে রেখেছেন। হ্যাঁ, এটা সত্য। কারণ ত্রিপুরা রাজ্যে শেষ কমিশন সুধীর বাবুর আমলে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কিন্তু এই কমিশনটা বসিয়েছিলেন কিন্তু নিপেন চক্রবর্তী। ত্রিপুরা রাজ্যে আপনার খবর নিয়ে দেখবেন, নিপেন বাবু যে কমিশন বসিয়ে গেছেন, তারপরে আর ত্রিপুরা রাজ্যে কমিশন বসেনি, মানে অর্থাৎ কেউ বসায়নি। সেই কমিশনটাই সুধীর বাবু আমলে এটা সাবমিট করেছে। কারণ কমিশন বসাইলে অনেক সময় লাগে, বিভিন্ন কর্মচারী সংগঠনের থেকে ডেপুটেশন দেওয়া হয়, তাদের কিভাবে দিতে হবে, কি করতে হবে না করতে হবে, অনেক টাইম লাগে। এবং কমিশনের চেয়ারম্যান, সেক্রেটারি, বিভিন্ন অফিস স্টাফ থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার। টিপিএসসির দোতলায় কমিশনের অফিস ছিল। এম গোস্বামী সেক্রেটারি ছিলেন তৎকালীন সময়ে কমিশনে। কিন্তু যাই হোক, সুধীর বাবুর আমলে দিয়েছেন। কিন্তু আমাদের মাননীয়
কংগ্রেস সভাপতি বলছেন সুধীর বাবুর আমলে আর্থিক যে বিশৃঙ্খলা হয়েছিল, এখন ত্রিপুরা রাজ্যে সব কংগ্রেসই বিজেপি সেজেছেন। অনেকেই জানেন বিবেন বাবু 4টা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড তৈরি করে গেছেন, বহু টাকা কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে সংগ্রহ করে। উনি বলতেন শ্রমিকদের যে যদি কাজ না পাও তাইলে আমার এখানে চলে আসবে, আমি তোমাদের অন্তত একদিনের খোরাক হলেও দেব। এবং ওনার এই বাস্তব এই অভিজ্ঞতা অনেকেই অর্জন করেছেন। কাজ নাই কাজ, এসডি অফিসে চলে যাও, আমরা লাইন ধরিয়ে লোক নিয়ে গেছি। যখন যা টাকার অবস্থা ছিল এগুলি দিয়ে সাহায্য করতেন। এবং বিশেষ করে অ্যাক্সিডেন্ট রিলিফ ফান্ড, সিএম রিলিফ ফান্ড এরকম ছিল, সুদের টাকা দিয়ে ব্যাংক যে সুদ দিত সুদের টাকা দিয়ে উনি সাহায্য করতেন। এইগুলি সুধীর বাবু নষ্ট করেছেন। বিশৃঙ্খল ভাবে কিছু যুব কংগ্রেসের নেতা তাদেরকে সাহায্যের নামে ধ্বংস করে গেছেন। আর্থিক ভাবে প্রশাসনের যে বিশৃঙ্খলা করে গেছেন, বহু গাড়ির মালিক বামফ্রন্ট পুনরায় ক্ষমতায় আসার পর তাদের গাড়ির ভাড়া আদায় করে নিয়েছেন। মানে বহুদিন সরকার ঘেনাগ্রস্ত অবস্থায় ছিল। চাকরি দিয়েছেন, কিছু ভালো চাকরি দিয়েছেন, অস্বীকার করার উপায় নেই। যেমন শহীদ দত্ত চাকরি দিয়েছেন, স্ক্রিপে চাকরি দিয়েছেন, অর্থাৎ দেওয়ার কথা না, সিস্টেম না, গায়ের দিনের চাকরি দিয়েছেন পৌরসভায়। রাষ্ট্রপতি শাসনের সময় চাকরিগুলি সব চলে গেছে। এই মানে বলতে গেলে অনেক কিছুই আছে। যত আশিস বাবু বলছেন এত ভালো নয়, কিন্তু কিছু চাকরি দিয়েছেন। অন্তত অক্ষণে বর্তমানে যে সরকার চলছে তার থেকে একটু হলেও ভালো ছিল। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলি, বা কথা বলি বলতে অন্যরা বলেন, বিষয়গুলো আমরা উত্থাপন করি। এবং এ রাজ্যের প্রায় প্রত্যেক কর্মচারীদের কাছে হিসাব নিকাশ থাকে। কর্মচারীরা যে হিসাব নিকাশগুলো আমাদের কাছে দেন, তুলে ধরেন, তারা অনেকে স্বীকার করবেন যে সুধীরঞ্জন মজুমদার যখন ফিক্সড পেতে কিছু চাকরিকে পরবর্তী সময় নিয়মিত বা রেগুলার পে স্কেলে করেছিলেন, এখন কেন হচ্ছে না নিয়ে প্রশ্ন ওঠে। আজ আগরতলায় অনিয়মিত কর্মচারীদের একটি আন্দোলন কর্মসূচি ছিল, গণ অবস্থান কর্মসূচি ছিল। সেই অবস্থানে নেতৃত্ব কি বলছেন যে বামফ্রন্ট সরকারের সময় 10 বছর হলে যে নিয়মিত করার প্রক্রিয়া ছিল সেটাকে বন্ধ করে রাখা হয়েছে, বা সেই সিদ্ধান্তটা সরকার প্রত্যাহার করে নিয়েছে 2018 সালে বিজেপি সরকার আসার পর। তাহলে ভীষণ ডকুমেন্টসে যে অনিয়মিতদের নিয়মিত করার প্রতিশ্রুতি ছিল তা কি রাজনৈতিক চমক, ভোটে জেতার চমক? এই প্রশ্ন এই রাজ্যের কর্মচারীরা যেমন করছেন, আজকের কর্মসূচি থেকেও যারা বক্তব্য রেখেছেন তারাও করেছেন। আমরা একবার শুনি সেই কর্মসূচিতে কি বক্তব্য রাখছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং অনিয়মিত কর্মচারী নেতৃত্ব। কর্মচারীর মাথায় হাতুড়ি আঘাত হয়েছিল 2007 থেকে 2018 31 জুলাই অব্দি। অনিয়মিত কর্মচারীদের জন্য সমস্ত স্কিম তারা বাতিল করে দিল। কি বলল? গুমাস্তার ফলের অভাব হয় না, আপনার ডাকাতের ফলের অভাব হয় না। রাবণ যখন সীতাহরণ করতে এসেছিল তখন সাধু সেজে এসেছিল। ঠিক একইভাবে 31 জুলাই 2018 বলা হলো আমরা এই সমস্ত স্কিম বাতিল করলাম, আমরা একটা স্বচ্ছ ব্যবস্থা আনবো। আমরা স্বচ্ছ ব্যবস্থা ফিরিয়ে আনবো, তাই আমরা সমস্ত স্কিম বাতিল করলাম। এই স্কিম বাতিল করার পরিণতি কি হলো? পার্মানেন্ট লেবারার এখানে যারা আছেন, বন দপ্তরে কাজ করেন, বিভিন্ন আপনার এগ্রিকালচার দপ্তরে কাজ করেন, তারা জানেন ক্যাজুয়াল লেবারার 3 বছর ক্যাজুয়াল লেবার থাকলে পার্মানেন্ট লেবার ক্যাজুয়াল লেবার মিলিয়ে 15 বছর থাকলে ফার্ম ওয়ার্কার। এটা 2018 আগে ছিল।
এই স্কিমগুলো এবং আংশিক সময়ের কর্মী পার্ট টাইম ওয়ার্কার, এতো আরেকটা কারসাজি, আরেক ধরনের শোষণ। পার্ট টাইম ওয়ার্কারের নামে এই রাজ্যে অনেক কর্মচারী আছে যারা কাগজে কলমে আংশিক সময়ের কর্মী, কিন্তু তাদের অনেককেই 10টা ডিউটি করতে হয় অফিসারকে খুশি করার জন্য। কারণ 10টা ডিউটি না করলে অফিসারের চেম্বারে বসে না থাকলে সেই চেম্বারের বাইরে কাল থেকে আসতে বলবে না। তারা কাগজে কলমে পার্ট টাইম ওয়ার্কার, কিন্তু তারা ফুল টাইম ওয়ার্কার করেন। আগে কি ছিল, 2012 সালে সরকার একটি স্কিম করেছিল, যারা 10 বছর ধরে পার্ট টাইম ওয়ার্কার আছেন তাদেরকে ডিআরডব্লিউ করা হবে। অনেককে করেছে, অনেককে করেনি। আমরা পার্ট টাইম ওয়ার্কার হয়ে মামলা করেছি যে স্কিম আছে, আমি পার্ট টাইম ওয়ার্কার 10 বছর হয়ে গেছে, আমাকে ডিআরডব্লিউ করার সরকারের নিয়ম, সরকার বসে আছে, করছে না, আদালত বলেছে করতে হবে। 31 জুলাই সমস্ত কিছু বাতিল করে দিল 2018। বলল আমরা নতুন স্বচ্ছ ব্যবস্থা আনবো। আজ অব্দি 4 জানুয়ারি 2025, 31 জুলাই 2018, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, 40 বছরও সরকার একটি স্কিম আনল না। আর এরপরে আপনাদের পায়ের তলার মাটিটা কেড়ে নিল। কেন কেড়ে নিল? এখন আদালতে যাওয়ার সুযোগ নেই। আগে 2020 অব্দি আমরা আদালত গিয়েছিলাম, আমরা আদালতে মামলা করতাম। আমাদের তখন একটা যুক্তি ছিল, ঠিক আছে সরকার 18 স্কিম বাতিল করেছে, কিন্তু 31 জুলাই স্কিম বাতিল হয়েছে, এর আগেই তো আমার 10 বছর হয়ে গেছে, তাহলে কেন আমি এই স্কিমের সুফল পাবো না যে স্কিম 2008 থেকে ছিল 31 জুলাই অব্দি? অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে আগরতলা শহরের প্যারাডাইস শিমুলিতে আজ 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। এই গণ অবস্থানের মূল দাবি হল সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য নিয়মিতকরণ স্কিম চালু করতে হবে। 20 জুলাই 2018 রাজ্য অর্থ দপ্তর যে স্কিম বাতিল করে সার্কুলার জারি করেছিল তা প্রত্যাহার করতে হবে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে যারা অবসরে গেছেন তাদেরকে এককালীন 7,000 টাকা, এককালীন 10 লক্ষ টাকা দিতে হবে। এই দাবিগুলোর সমর্থনে আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকে গণধারণা করছি। আমরা আশা করব রাজ্য সরকার এই রাজ্যের 30,000 অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অবিলম্বে স্কিম চালু করবে এবং যারা 10 বছর ধরে কাজ করছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি কোথা থেকে বলছি? হ্যাঁ বলুন। কর্মচারী প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জনের নিয়ে কর্মচারীরা এখন মনে হচ্ছে কথাটা ঠিক হয়, কিন্তু সুধীর রঞ্জন বাবু যেসব মুখ্যমন্ত্রী আছে, কিন্তু ওই আশিস শাহ আর বর্মনের 2 জন আছে, এরাই কিন্তু সুধীর রঞ্জনের বাদ দিয়ে মুখ্যমন্ত্রীকে সরাইছে 88-93 সময়। কিন্তু বাদ দেওয়া সরানির পরে আর ওই বর্মন আর আশিস শাহ মিল হয়ে এই 25 বছর হলে কংগ্রেস সরকার মারি দিচ্ছে। তাহলে দেশে কিন্তু এরকম একটা বাইর করছে যে 93 জন জায়গা ওই সুধীর বর্মন আর তিনি ভারবাসীর হি বাইর করবো, কিন্তু দেশে চলছে না। আশিস বাবুরা তো সুধীর বাবুকে আস্থা দেশে কিন্তু শহীদ বর্মন আর সুধীর বর্মনে মিল হই। হ্যালো স্যার, তার কারণে তো আবার সরকারটা 93 সরকারটা যায় না। আর সুধীর রঞ্জন মজুমদার রে আশিস বাবু যখন লেখা দিচ্ছে সুধীর বর্মন আসলে মিল হয়ে তারা ভাগ দিছে। আবার এবার দেশে কিন্তু এবার সুধীর বর্মন আশিস বাবু 2 জন যদি মিললে আবার একটা প্ল্যান করছি, কিন্তু এরা প্ল্যানটা থাকতে হয়েছে না। নমস্কার স্যার, আমি কোথা থেকে বলছি? কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করবেন এবং সার্কুলার বাতিল করবেন। এই নিয়ে আমাদের আন্দোলন দাবি। আজকে আমরা পথে নামলাম। আমরা আশা করব রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করবেন, রাজ্য সরকার ইতিবাচক সাড়া দেবেন। না হলে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা তাদের জীবন জীবিকার স্বার্থে, তাদের সংসার বাঁচাতে, তাদের পেট বাঁচাতে তারা আরো জোরদার লড়াইয়ে নামতে বাধ্য হবে। এই আন্দোলন কত বছর ধরে তাদের চলছে? আমরা এই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আজকেই এই প্রথম প্রকাশ্য কর্মসূচি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা ভেবেছিলাম হ্যাঁ বলুন। তো বলছি
শুধু কর্মচারী কেন, কর্মচারী না, সুধীর বাবুকে মনে রেখেছে সারা ত্রিপুরাবাসী। বলুন, কর্মচারীদেরকে এক কমিশন দিয়েছে, হ্যাঁ বলেছে, শুনেছি। নিপেন বাবু ছিলেন তখন, বসিয়েছিলেন। তো পে কমিশন সরকারে থাকলে বসাতে হবে। তো এটা দেবে যে সরকারটা আসবে, সেই সরকারটা দেবে। বীরবল্লভ সাহা কর্মচারী নেতৃত্ব, জানি না উনি তো অনেক পুরনো, রাজভবনে না কোথায় চাকরি করতেন, যাক যেটাই হোক। তো কর্মচারী ঋণ মেলা টাকাকে দিয়েছিল আম জনতাকে, কর্মচারীদেরকে দেওয়া হয়েছিল এরিয়ার, আর ঋণ মেলা দেওয়া হয়েছিল আম জনতাকে, সারা ত্রিপুরাবাসী। তো চাকরি কত দিয়েছিল? 37,500 এর উপরে সুধীর বাবু। তো এরপর আরো অনেক কিছু। তো সুধীর বাবু ছিলেন মাস্টার মহাশয়, আমরা যেটা জানি। তো উনি অনেক কিছু দিয়েছেন ত্রিপুরাবাসীকে। আজকের মন্ত্রীরা, নিপেন বাবুর পরের মন্ত্রীরা, দশরথ বাবু এসেছেন, মানিক বাবু এসেছেন, কয়টা পে কমিশন বসিয়েছেন? একজন গর্বের সঙ্গে বলে দিল নিপেন বাবু বসিয়েছেন। আরে বসাতে তো সবাই পারে, এখন বসাতে পারবে তারা, সে সরকার থাকবে না থাকবে সে অন্য ব্যাপার। তো ওই যে ঘটনাগুলো আর কি, এগুলো আমরা দেখছি। বামপন্থীরা কি দুবার ক্ষমতায় এসছে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে। মিথ্যা বলছি না সঠিক বলছি, আপনারা বিচার করে নেবেন। কোথায়? ওয়েস্ট বেঙ্গল আসেনি চিহ্ন, জিরো। তো ত্রিপুরাতে ওই কংগ্রেস দেউলিয়া, ঠিক আছে, কিন্তু বামপন্থীরা কংগ্রেসের হাত ধরেছে, এত বছর বিরোধী করে আজকে হাত ধরেছে কংগ্রেসেরই, যার জন্য কিছু সিট হয়তো 10-11টা পেয়েছে। এগুলা আমরা প্রত্যক্ষ করি, আমরা জানি। ওই কে কি করলো? নিপেন বাবু চেয়ার দিয়েছেন, গ্রুপ ডি কর্মচারীদেরকে চেয়ার দিয়েছেন, আমরা জানি। তো এইভাবে বললে হয় না, সামগ্রিক ভাবে বললে আমরা একটু সন্তুষ্টি পাই। হ্যাঁ, সুধীর বাবুকে এখনো মানুষ, কর্মচারী মহল হোক, সাধারণ জনগণ হোক, পুজো করে। আরেকটা বিশেষ যে ঘটনা, এই সুধীর বাবু যে কমিশন দিয়েছিলেন, সারা ভারতবর্ষ এটা নিয়ে তোলপাড় হয়েছিল। ত্রিপুরার মতো কমিশন দিতে হবে, এটা সারা ভারতবর্ষে হয়েছিল। মিথ্যা না সত্যি সেটা আপনারা যাচাই করবেন, দায়িত্ব আপনাদের। চাকরি কত দিয়েছে সেটাও আপনাদের জানা, সবকিছু। আজকে বড় বড় কথা বললাম, আপনাদের অফিস পেপার সব বন্ধ করে দিল। কারা বন্ধ করে দিল? এগুলো অতীতগুলো মনে রাখতে হবে। শুধু একতরফা গান করলাম এরকম না। হ্যাঁ, হয়েছে, জুট পিরিয়ডে হয়েছে, যার জন্য রাষ্ট্রপতি শাসন হয়েছে। স্বীকার করবো না কেন? 100 বার স্বীকার করবো। এতক্ষণ বললাম আজকের জন্য। নমস্কার, শুভরাত্রি। ভেবেছিলাম এই রাজ্য সরকার 2018-তে যখন স্কিম বাতিল করলো, তখন রাজ্য সরকার বলেছিল তারা নতুন স্কিম চালু করবে, কিন্তু নতুন স্কিম চালু হয়নি। গত হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে অনিয়মিত কর্মচারীদের অনিয়মিত সিডিগুলোদের নিয়ে কোনো কেউ আলোচনা হচ্ছে না, কিন্তু অনিয়মিত কর্মচারীদের বেতন দিচ্ছে না সিডিগুলো, ওরা হচ্ছে অনিয়মিত সিডিগুলো। আইসিডিএস ডিপার্টমেন্ট আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের, ওরা কিন্তু দীর্ঘদিন যাবৎ অনিয়মিত ভাবে কাজ করছে সিডিপি।
ওরা অনিয়মিত ড্রাইভারদের বেতন দিচ্ছে না। ওরা যে পিকআপ দেখায় অনিয়মিত সিডিপিও হইও, ওরা যে পিকআপ দেখাচ্ছে আর যদি ডাইরেক্ট সিডিপিও হতো তারা পিকআপটা কোথা থাকতো ওদের। ওরা যে আইসিডিএস ডিপার্টমেন্ট গুলোর ডাইরেক্টর যে অর্ডার বাড়ির বেতন ঢুকছে, কিন্তু ওরা যে তাল বাহানা করছে আমাদের একটা কেন বেতন দিচ্ছে, তোমরা কি করছো? কিন্তু তারাও আমাদের মতন অনিয়মিত সিডিপি, কিন্তু তারা ডাইরেক্ট সিডিপি না। আমরা কন্টেন্সি কাজ করার থাকে সিডিপি যে পিকআপ তাও শুধু ইনকাম আছে। গভর্নমেন্ট একটা রুল দিয়ে দিয়েছে আউটসোর্সিং তোমরা ইনকাম করো। আমেরিকা এরকম বড় সিডিগুলোকে 20টা কোন সিডিগুলো মন্ত্রী বলো ড্রাইভারকে সকাল 7টার সময় নিয়ে বসে রাখতে হয়েছে। ওরা কিন্তু বেতন দিচ্ছে প্রতি মাসে, ওদের ডাবল বেতন হচ্ছে। ওরা যদি 1,000 টাকা বেতন হয় 1,20,000 টাকা বেতন পাচ্ছে, কারণ তারা তো অনিয়মিত কোনো সিডিপি, ওরা তো ইনকাম করতে আসছে এখানে, কিন্তু অনিয়মিত ডাইরেক্টর বেতন দিচ্ছে না। অত তোমাদের বেতন ডিপার্টমেন্ট চিন্তা করছে না। নমস্কার। হয়তো আজ থেকে আর আগামী কয়েকদিন এই বিষয় নিয়ে আলোচনা হবে, আপনারা অনেকে আলোচনা করবেন। আজ যখন কংগ্রেস সহ অনেকজন সুধীর রঞ্জন মজুমদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তারা সেই কথাগুলো বারবার বলছিলেন। নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি যে টপিকটা সুধীর রঞ্জন মজুমদারের কর্মচারীদের মনে রেখেছেন, এখনো কর্মচারীরা কি মনে রেখেছেন ওনাকে? আমি বলবো না। কেননা উনি যে ঘোষণাটা দিয়ে গিয়েছিল এটা নিজের যোগ্যতা বাস্তবায়ন করেছে, কিন্তু সরকারি কর্মচারীরা এখনো উনি যে ঘোষণাটা দিয়ে গিয়েছিল ওনার ইয়েটা কার্যকর করছে না ওনারা। সরকারি প্রত্যেকটা সরকারি কর্মচারী, আমি নিজেও একটা সরকারি কর্মচারী, তার জন্য বলছি আপনারা টিভি24কে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দপ্তর গিয়ে আপনি খোঁজ খবর করুন কোন কর্মচারীরা কয়টার সময় ডিউটি আসার কথা, কয়টার সময় আসছে, একটু খোঁজ খবর করুন, সবগুলি পাবেন। ঠিক না খালি টাকা 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 দিতে হবে। আমি একটা বামপন্থী সংগঠন থেকে বলছি, আমি এটাই বলছি সবটা ডিপার্টমেন্টের যতটি দপ্তর আছে এগুলিতে গিয়ে যদি সঠিকভাবে করা হয়, এখনো আজকে অব্দি, মানে বিগত সরকার যখন ছিল এখনো সেই সেম কন্ডিশন চলছে। তো তাদের কি পাওনা দেবে? ওরা ডিউটি করে না, চাকরি করে না, কি করবে? ওনাদের কি বলে সেকশন অফিসার, রুমের সেকশন অফিসার, ওনাকে বলে আমি একটু বাড়ি থেকে আসছি, ওনাকে বলতে এখান থেকে আসছি, এখান থেকে আসছি। হয়তো এই সময়ের মধ্যে খুব চর্চিত বিষয় রাজ্যের কর্মচারীদের বিষয়, আপনারাও শুনলেন, আমরাও কিছুটা বিষয় উত্থাপন করলাম। আপনারা চর্চা করতে থাকুন কার আমলে সবচেয়ে বেশি উপকৃত কর্মচারীরা। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।